শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স শিক্ষাক্রমের ফাইন আর্টস টেকনোলজির বিশ্বশিল্পের ইতিহাস পর্বের আমাদের আলোচনা আমরা আজকে পর্ব শুরু করছি। এটি আমাদের পঞ্চম পর্ব। আমরা আজকে মূলত কুষাণ সাম্রাজ্য, তার ইতিহাস এবং সেই সময়কার যে শিল্পকলা সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটি আহ, বিস্তৃত একটা সময়ের বিবরণ, কিন্তু আমরা আহ, 30 মিনিটের মধ্যেই এটা শেষ করতে চাই। ফলে আমরা খুবই অল্প কথার মধ্যে দ্রুত এগিয়ে যেতে থাকবো। আপনারা একটু মনোযোগ দিয়ে আহ, শুনবেন। পরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে ক্লাস শেষে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারবেন। আমি শুরুতে স্ক্রিন শেয়ারে যেতে চাই। আমি যে কথা বলছিলাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মৌর্য সাম্রাজ্যের যে শিল্পকলার এটা পঞ্চম পর্ব নিয়ে আমরা এখন ক্লাস শুরু করেছি। এবং আলোচনা হবে কুষাণ শিল্পকলা নিয়ে। মানে কুষাণ সাম্রাজ্যের ইতিহাস এবং তাদের যে শিল্পকলা সেটা নিয়েই মূলত আমরা এই ক্লাসে আলোচনা করব। এখানে এই স্লাইডে আমরা কুষাণদের যে সাম্রাজ্যের যে বিস্তৃতি সেটা নিয়ে আমরা এখানে একটি ছবি দিয়ে দেখিয়েছি যে এই যে খয়েরি অঞ্চলটা মূলত কুষাণদের সাম্রাজ্য। এই কুষাণরা যেহেতু চীনের একটা অঞ্চল থেকে আসা মানুষ, এরা আবার আহ, যে মধ্য এশিয়া এখান থেকেও এদের একটা শাখা এসে এরা পেশোয়ার, মানে আজকের সময় যে আফগানিস্তান এবং পাকিস্তান তার অংশে তারা বসবাস শুরু করে এবং পরবর্তীতে তারা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। এবং প্রবেশ শুধু করে না, তারা সেখানেই তাদের বাসস্থান তৈরি করে রাজ্য বিস্তারও করে। এবং এই ভারতবর্ষের এই মানুষের মধ্যে তারা আসলে মিশে যায়, কারণ এরা কেউ আর উল্টো দিকে ফেরত যায়নি। আমরা এর আগে দেখেছি যে গ্রিকরা কিন্তু ঠিক একই রাস্তায় যে হিন্দুকুশ পর্বত পার হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল, কিন্তু তারা ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল অধিগ্রহণ করে অনেকটা লুটপাটের মতো এখান থেকে ভারতীয় সম্পত্তি বা সম্পদ তারা লুণ্ঠন করে আবার নিজের দেশে ফেরত গেছিল। আলেকজান্ডার দ্য গ্রেট আমরা যাকে ইতিহাসে দেখি, আমি তার কথাই বলছি। কিন্তু কুষাণরা এই কাজটা করেনি। তারা মূলত যাযাবর জাতি। তারা বিভিন্ন জায়গায় গোচরণ তাদের মূল জীবিকা ছিল। তারা এই ভারতবর্ষে প্রবেশ করে এবং তারা যাযাবর বৃত্তি পরিত্যাগ করে তারা কৃষি কাজে শুরু করে করে তাদের জীবন নির্বাহ করতে থাকে। তারপর একটা সময় ভারতবর্ষের এই অঞ্চলের যে রাজন্যবর্গ তাদের অন্তর্কলহ এবং পরস্পরের শক্তি ক্ষয় হওয়ার যে প্রক্রিয়া সেটা দেখে তারা উদ্বুদ্ধ হয় যে ইচ্ছে করলে আমরা এই রাজাদেরকে পরাভূত করে আমরা দখল করতে পারি। আসলে ঘটনা তাই ঘটে। মূলত ভারতবর্ষের সেই সব ছোট ছোট রাজারা কুষাণদের কাছে পরাজিত হয় এবং কুষাণরা তারা এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এবং সেই একবার আফগানিস্তান থেকে শুরু করে এই পাটলিপুত্র পর্যন্ত তাদের রাজ্য সীমা বিস্তার করে, এদিকে বারাণসী পর্যন্ত আসে, উপরে মথুরা পর্যন্ত তো আসতেই থাকে। এই যে বিশাল সাম্রাজ্য কুষাণরা দখল করলো, তাদের যে জীবন আচরণ, তারা কিভাবে ভাবতো, তারা ভারতকে কিভাবে গ্রহণ করলো, ভারতীয় শিল্পকলায় তারা যে কি আহ, সন্নিবেশ ঘটালো, এই সবগুলোই মূলত কুষাণদের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। এবং তারা যে একটা বিশাল শিল্প সম্ভার ইতিহাসের উপজীব্য হিসেবে রেখে গেছে সেগুলোই আমাদের আলোচনার বিষয়বস্তু হবে। এখানে তাদের যে সব থেকে উল্লেখযোগ্য যে রাজা কনিষ্ক, তার নিয়ে আমাদের অনেক আলোচনা। তিনি কিভাবে আসলেন, তার রাজ্য বিস্তারটা কিভাবে হলো, তার শাসন ব্যবস্থাটা কেমন ছিল। এবং মূলত কুষাণদের এই কনিষ্কই মূলত কুষাণ সাম্রাজ্যের মানে ভিত্তিভূমি। যাই হোক, এই এই কুষাণ সাম্রাজ্যের শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল, সাহিত্য চর্চা কিরকম হতো, ধর্মীয় অবস্থাটা কেমন ছিল, তাদের যে শিল্পকলা সেটা কিভাবে বিকশিত হয়েছিল, এবং এই শিল্পকলা ভারতীয় শিল্পকলার উপরে কি প্রভাব রেখেছিল, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনাটা করব। এবং এই
কুষাণ সাম্রাজ্যের যে তাৎপর্য বা গুরুত্ব সেটা নিয়েও আলোচনা করব, আবার কিভাবে এই কুষাণ সাম্রাজ্য বিলুপ্ত হলো সেটাও আমাদের আলোচনার বিষয়বস্তু হিসাবে থাকবে। আমরা একটু দ্রুত যেতে চাই। এখানে আমরা আলোচনার শুরুতে আমরা কিন্তু বলেছিলাম যে আহ, এখানে যে শঙ্কু এবং কর্ণবংশ ছিল, যারা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, তাদের পরস্পরের মধ্যে রাজাদের মধ্যে এক ধরনের অন্তর্কলহের কারণে এরা দুর্বল হচ্ছিল। এই সময় মৌর্যদের অধিকার আহ, আহ, বিলুপ্ত কিংবা দুর্বল হওয়ার কারণে ভারতের বিভিন্ন অংশে বেশ কিছু রাজবংশ প্রতিষ্ঠা করে। তার মধ্যে মগধে তো এই শঙ্কু এবং কর্ণরা থেকেছে। তারপর সিংহলে সিংহলে থেকেছে হচ্ছে সাতবাহন, সরি, চেদ বংশ। তারপর দক্ষিণ ভারতে অন্ধ্রের মধ্যে আসছে সাতবাহনরা। আর পশ্চিম দিকে পশ্চিম দিকে মূলত আফগানিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে অংশটা, সেখানে আগেই যে গ্রিকরা প্রবেশ করেছিল, গ্রিকদের সঙ্গে এই চীনারা মিশে আর রোমানরা মিশে একটি আহ, জাতি গঠিত হয়, যাকে ব্যাকট্রিয় গ্রিক বলা হয়ে থাকে। তারা আলেকজান্ডারের সাথে এসেছিল। তারা যে মনস্তত্ত্ব বিশ্বাস করত, তারা যখন এই অংশে থেকে গেছে, তাদের মনন জগতের মধ্যে আর গ্রিকদের আদি পুরুষদের যে মনন জগতের মধ্যে একটা পরিবর্তন বা ছেদ ঘটে। এখানে যে গ্রিকরা, সেই গ্রিকদেরকে বলা হতো ব্যাকট্রিয় গ্রিক। এই গ্রিকরাও কিন্তু ভারতবর্ষ আক্রমণ করে। এই সকল আক্রমণ, প্রতি আক্রমণ এবং পরস্পর মধ্যে লড়াই, এই সব মিলায়ে মূলত এই কুষাণদের অগ্রযাত্রায় আহ, মানে পাথেয় হয়। এই সময় শকরা, যেটা আমরা এর আগেই আলোচনা করছি, যারা গ্রিক এবং এদের মানে আহ, ভুলে যাচ্ছি, এই গ্রিক যে অঞ্চলটার কথা আমরা বলছি, সেখানে আহ, তিনটা উপজাতি এখানে কিন্তু প্রবেশ করে। তার মধ্যে এক এক দলকে বলা হতো শক, আর দলকে বলা হতো পার্থিয়ান। আর যারা ইউসি জাতি, তাদের পরিবর্তিত যে রূপটা, সেটাকে কুষাণ। এই এরা সবাই মিলে মূলত এই মৌর্য যে রাজবংশ, তাদের উপরে আক্রমণ করেছিল, এবং তারা তাদেরকে পরাভূত করে মূলত তাদের রাজ্য বিস্তারটা ঘটিয়েছিল। এই এই যে ত্রিবিধ শক্তি, এই ত্রিবিধ শক্তির যে মূল চালিকা শক্তি ছিল মূলত কুষাণরা। এবং কুষাণরাই মূলত পরবর্তীতে পুরো অংশটা অধিগ্রহণ করে, মানে দখল নিয়ে তাদের কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এই কুষাণরা, আমি আগেই বলেছি, যারা যাযাবর জাতি ছিল, তারা কিন্তু আর ফেরত যায়নি। তারা এই দেশের মানুষ হিসাবেই তারা বসবাস করেছে এবং এই দেশের সামাজিক সংস্কৃতিতে প্রভাব রেখেছে। এই যে তিনটি জাতির কথা আমরা বললাম, তার মধ্যে কুষাণদের যে ভূমিকা সেটাই অগ্রগণ্য। শক বা পার্থিয়ানরাও কিন্তু এখানে অধিকার করে, তারাও কিন্তু বসবাস করেছে, কিন্তু তারা খুব বেশি ভূমিকা রাখতে পারেনি। আমরা কুষাণরা যে কতটা অঞ্চল মিলে আহ, তারা যে অবস্থান করছিল, এইটা বোঝা যায় যে কুষাণদের তৈরি করা বা তাদের প্রচলিত যে স্বর্ণ মুদ্রা, সেই স্বর্ণ মুদ্রা কতদূর পর্যন্ত বিস্তৃত বা ঐতিহাসিকরা খুঁজে পেয়েছে, সেই বিবেচনায় তারা কতদূর পর্যন্ত তাদের রাজ্য বিস্তার করেছিল সেটা কিন্তু অনুধাবন করা যায়। এখানে আমরা আগেই বলেছি যে ইউসি জাতি ছিল মূলত কুষাণদের পূর্বপুরুষ। এবং এদের যে প্রথম রাজা আহ, কুলুস কথফিস, সেই মূলত এই ইউসি জাতিটাকে সংঘবদ্ধ করে। কারণ এরা যখন ভারত উপমহাদেশে প্রবেশ করে, তাদের পাঁচটি শাখা, মানে তারা পাঁচ ভাই পাঁচটা অঞ্চলেই চলে গেছিল। এবং পাঁচটা অঞ্চল যেহেতু তারা যাযাবর ছিল, তারা পাঁচটা অঞ্চলের দিকেই তারা পশুচারণ ভূমি খুঁজে নিয়ে তারা সেখানে গেছিল। এবং সেখানে পশুচারণ বৃত্তি ছেড়ে দিয়ে কৃষিকাজে তারা মনোনিবেশ করে। এদের মধ্যে যে কুলুস কথফিস, যিনি তিনি অত্যন্ত চৌকস এবং দূরদৃষ্টি সম্পন্ন ছিল।
তিনি এই ভারতীয় উপমহাদেশের যেসব ছোট ছোট রাজা আছে এরকম একাধিক রাজাকে পরাভূত করে তাদের আহ, রাজ্য দখল করেছিল। এবং তিনি আরো শক্তি সঞ্চয় করবার জন্য ওই যে বাকি যে চারটে অংশ ছিল ইউসিদের, তাদেরকে একসাথে করে তারা একটা সংঘবদ্ধ ইউসি জাতি হিসাবে শক্তিশালী জাতি গঠন করে। এবং তারা ক্রমেই ভারতবর্ষের অন্যান্য অঞ্চল অধিগ্রহণ করে তাদের সাম্রাজ্য বিস্তার করে। এবং তারা মধ্য এশিয়া থেকে শুরু করে একবার উত্তর ভারতের যে বারাণসী বলে সে বারাণসী পর্যন্ত কিন্তু এদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে সাম্রাজ্যের কথা এতক্ষণ বললাম এই সাম্রাজ্যের নামই মূলত কুষাণ সাম্রাজ্য। কুষাণদের আহ, আদি পরিচয় যেটা আমরা আসলে আগেই বলেছি যে তারা মূলত ইউসি জাতি হিসেবে পাঁচটা অংশে ভাগ হয়ে ভাগ্য সন্ধানে ভারতবর্ষে প্রবেশ করেছিল। এদের দুটো পর্যায় ছিল তাদের এই জাতি গঠন বা রাজ্য বিস্তারে। প্রথম দিকে ছিল তারা মূলত ভাগ্য অন্বেষণে বিভিন্ন জায়গায় ঘুরেছে। আরেকটি হচ্ছে দ্বিতীয় হচ্ছে তারা রাজ্য দখল করে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে তারা যে অনন্য সাধারণ ভূমিকা রাখলো, তাদের যে জাতিগোষ্ঠীগত তাদের যে জিনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা কিন্তু তাদের এই সাম্রাজ্যে রাজাদের মধ্যে পরম্পরা প্রবাহিত হয়েছে। সেখানে যেহেতু এরা চীনের উত্তর পশ্চিম অংশ থেকে এসেছে, আবার এই জায়গাটার নাম কানসু, সেখান থেকে এরা এসেছিল। ফলে এখানকার মানুষের যে জাতিগত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কিন্তু এই ইউসি জাতিরা বহন করে এনেছিল তথা কুষাণদের বহন করে এনেছিল। আবার তারা যেহেতু ভারতবর্ষে এসে থেকে গেছে, এখানে বিবাহ করে তারা ঘর সংসার করেছে, ফলে একটা সংকর জাতি তারা কি গঠন করেছে। এই যে ইউসি জাতি এরা কিন্তু নিজেদেরকে নিজেদেরকে মূলত আর্য জাতি হিসেবে দাবি করত। ফলে এই যে আর্য জাতি পরবর্তী সময়ে ভারতীয়দের সঙ্গে মিশে একটি মিশ্র জাতির সত্তা তৈরি করে। এবং তারা যেহেতু আহ, একাধিক বিদেশি জাতির আহ, বৈশিষ্ট্য বহন করছিল, ফলে এই সবগুলার সংমিশ্রণে এখানে একটি মিশ্রিত জাতিসত্তা এবং তাদের যে কৃষ্টি কালচার এবং ঐতিহ্য সেগুলা এখানকার ভারতীয় আম, আহ, যে সমাজ সেই সমাজ কাঠামো উন্নয়ন আহ, করার ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা রাখে। এবং তারা একটি বিশেষ ঘরানার জন্ম দেয়। এখানে বলে রাখা ভালো যে তারা যখন প্রথমে আহ, ভারতীয় যে ভূখণ্ড সেই ভূখণ্ডের পশ্চিমাংশে পাঞ্জাব এবং সরি এই আহ, আজকের সময় যে আফগানিস্তান এবং পাকিস্তান, এখানেই মূলত তারা আগেই এখানে আগে থেকে কাবুল পেশোয়ার এই জায়গাগুলো দখল করেছিল। তারা কাশ্মীরের একটা অংশ নিয়েই আগে থেকে থাকছিল। তারা যখন কুষাণ সাম্রাজ্য আহ, কুলুস কুজুল কথফিসের নেতৃত্বে যখন ভেতরে ঢুকে দখল করতে শুরু করে, তখন তারা পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ অঞ্চল তাদের দখলে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। এবং সেখানে তাদের সবকিছুই কিন্তু প্রচলন করেছিল। এই সময় আমরা এখানে কিছু বিষয় নিয়ে আসি, সেটা হচ্ছে যে তারা যে এখানে যে কুষাণদের যে সাম্রাজ্য সেটা এখানে এই মানচিত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঘন নীল যে অঞ্চলটা এরা কিন্তু এই অংশে ছিল। এখানে চীনের সঙ্গে আর এদিকে মধ্য এশিয়ার সঙ্গে এরা একটা মেলবন্ধন তৈরি করে এবং এটা মিশ্র জাতি তৈরি করে। এবং তারা পরবর্তী সময় যখন ভারতে আসে এই সবগুলো সংমিশ্রণ করে এখানে ভারতীয় জীবনে আহ, একটি মিশ্র সংস্কৃতির প্রভাব তৈরি করে। এবং এটা কিন্তু এই যে সিন্ধু অববাহিকা এই সিন্ধু অববাহিকার একদম শেষ পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত ছিল। এদিকে গাঙ্গেয় যে অঞ্চল সেখানেও কিন্তু তাদের আধিপত্য বিস্তার করেছিল। এই যে সিন্ধু অববাহিকা এবং নিম্ন সিন্ধু যাকে বলা হচ্ছে, তার মানে আহ, আরব সাগরের গায়ে যে অঞ্চল আর উপরের দিকে কান্দাহার পর্বত, এই সমগ্র অঞ্চল আগে সেখানে পল্লবরা ছিল, তাদেরকে হটিয়ে দিয়ে তারা কিন্তু এই অঞ্চলগুলো দখল করে এবং পরে মৌর্যদের কে হটিয়ে দিয়ে মৌর্য সাম্রাজ্য দখল করে। এই জায়গায় এখন দেখা যায় যে যেহেতু এই আফগানিস্তানে আগে থেকেই রোমানদের একটা অংশ এখানে ঢুকেছিল, তাদের সংস্কৃতির এখানে মিশ্রণ ঘটেছে। চীনের মানুষ হিসেবে উইসিরা এসেছে।
আর যে এখানকার যে আদিবাসী যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আগে থেকেই ছিল, এই তিনটার সংমিশ্রণে একটি নূতন সংস্কৃতির জন্ম দিয়েছে। এবং সেই নূতন সংস্কৃতিটাকে দুটো ভাগ হয়ে একদিকে আহ, আহ, পেশোয়ারকে কেন্দ্র করে আহ, এখানে আহ, একটি জাতিসত্তার বা আহ, একটি বিশেষ শিল্প সংস্কৃতির আহ, জন্ম দিয়েছে বা বিস্তার ঘটিয়েছে। আবার এরা যখন মথুরাতে এসেছে, মথুরা অঞ্চলে সেখানকার মানুষের সঙ্গে মিশে আরেকটি নতুন জাতিসত্তার আহ, জন্ম দিয়েছে। এই দুটোর মধ্যে একটি মেলবন্ধন আছে। সেই মেলবন্ধন আমাদের আলোচনার মধ্যে থাকবে। এখানে আমাদের যে মূল বিষয়টি ছিল সেটা হলো এখানকার যে মানুষ যারা কুষাণ সাম্রাজ্যের অধিবাসী, এখানে ভারতীয়দের সাথে চীন এবং রোম সংমিশ্রিত হয়েছে। এটা আমরা বলতে চাইছিলাম। আমরা এই কুষাণ সাম্রাজ্য দেখছি এইখানে, এই যে জায়গাটা, এই হিন্দুকুশ পর্বত পার হয়ে গান্ধার যে অঞ্চলটা, এই গান্ধার তক্ষশিলাকে কেন্দ্র করে এইখানে একটা শিল্প বিকাশ ঘটে যাকে গান্ধার শিল্পকলা বলে। আর এখান থেকে যারা এই উত্তরপ্রদেশে প্রবেশ করেছিল, এই যে অঞ্চলটা, এই মথুরাকে কেন্দ্র করে এখানে আরেকটি শিল্প বিকাশ ঘটে, সেটাকে মথুরা শিল্প বলে। আর এর সঙ্গে এই 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 যে আমরা আলোচনা করছিলাম কুষাণ সাম্রাজ্যের বিস্তৃতি নিয়ে, আমরা সেখান থেকেই শুরু করতে চাই। আমরা আবার স্ক্রিন শেয়ারে যাই। এখানে বলা হচ্ছিল যে যেহেতু কুষাণ সাম্রাজ্য আহ, সৃষ্টির সাথে গ্রিক এবং রোমানদের একটা উম, আহ, আহ, ভূমিকা ছিল, একই ভাবে চীনের পশ্চিম অংশ থেকে আসা ইউসি জাতিরও একটা ভূমিকা ছিল। এই দুটো আহ, জাতির সংমিশ্রণে মূলত কুষাণ সাম্রাজ্য আহ, বিস্তৃত হওয়া এবং ভারতীয় উপমহাদেশে একটি বিস্তীর্ণ অঞ্চল অধিগ্রহণ করা। এই যে আহ, ঘটনায়, এই ঘটনাকে একটি বিশেষ অভিধা হিসেবে বলা হচ্ছে। সেটা হচ্ছে যে একদিকে গ্রিক রোমান জগৎ, অন্যদিকে চৈনিক যে জগৎ, এই দুটো জগতের সেতু বন্ধন হিসাবে মূলত এই কুষাণরা দায়িত্ব পালন করছিল। এবং এই কুষাণরা শেষ পর্যন্ত আমরা বলেছিলাম যে বারাণসী পর্যন্ত তাদের আহ, উম, এই রাজ্য বিস্তার করতে তারা কিন্তু সক্ষম হয়েছিল। এই কুষাণদের যিনি সর্বশ্রেষ্ঠ নৃপতি, তিনি হচ্ছেন কনিষ্ক। আমরা কনিষ্ক নিয়েই কথা বলবো। আমরা একটু দ্রুত আগাবো। কনিষ্ক মূলত আহ, অষ্টাত্তর খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন কুষাণদের। এবং তিনি 102 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে ছিলেন। মতান্তরে এটা 144 খ্রিস্টাব্দ বলা হয়ে থাকছে। এই 78 সালে যখন তিনি কুষাণ সাম্রাজ্য আহ, নৃপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, তখন একটি নূতন সাল গণনা শুরু করা হয়, সেটি হচ্ছে শকাব্দ। আমরা আহ, এই এই যে স্লাইডটা, এই স্লাইডে এই মাঝখানে মাথা হাতহীন যে একটি ভাস্কর্য দেখতে পাচ্ছি, এই ভাস্করটা মূলত কনিষ্কের ভাস্কর্য ছিল। কিন্তু পরবর্তী সময় এটা কুপমণ্ডুকদের আক্রমণের শিকার হয়ে এর এই ভাস্কর্যের মাথা, হাত পা এগুলো সব নষ্ট হয়ে গেছে। এ- এখানে কুষাণ সম্রাট বৌদ্ধের যে আহ, অনুসারী ছিল, তাকে যে ভক্তি করত, এইটা বোঝানোর জন্য বাম ধারে একটা চিত্র, মানে কুষাণ সম্রাটের একটা অঙ্কিত চিত্র এখানে আছে। এই যে ছত্রির নিচে মহারাজ দাঁড়িয়ে আছেন কনিষ্ক, তিনি গৌতম বুদ্ধের যে অবয়ব, সেটাকে তিনি সম্মান জানাচ্ছেন বা কুর্নিশ বা নমস্কার জানাচ্ছেন। আমরা এগিয়ে যেতে চাই। কনিষ্ক তিনি মূলত এই সাম্রাজ্যটা বিস্তার করবার ক্ষেত্রে এবং সাম্রাজ্য রক্ষার ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং সর্বশ্রেষ্ঠ নৃপতি হিসেবে বিবেচনা করা হয়। এই সর্বশ্রেষ্ঠত্ব অধিকার করবার জন্য তার এক মানে একজন সার্থক যোদ্ধা হিসাবে তার কিন্তু পরিস্থিতিটা ছিল। তিনি গান্ধার থেকে কাশ্মীর পর্যন্ত
এবং এই কাশ্মীর থেকে আহ, বেনারসি পর্যন্ত যে বিস্তৃতি, এই বিস্তৃতিটা কিন্তু তার হাতেই কিন্তু সম্পন্ন করা সম্ভব হয়েছিল। তিনি তার যে উম, আহ, রাজধানী, সেই রাজধানীটা কিন্তু পাকিস্তানের আজকে যে পেশোয়ার, সেখানেই কিন্তু আহ, তিনি তার রাজধানী আহ, স্থাপন করেন। এই জায়গাটার নাম ছিল পুরসু। আর তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তক্ষশিলার পৃষ্ঠপোষকতা দেন। এবং এই তক্ষশিলাকে কেন্দ্র করে যে উম, আহ, গান্ধার শিল্প কর্ম এবং আহ, ভারতীয় উত্তরপ্রদেশের যে মথুরা, এই দুটো অঞ্চলকে সমন্বিত করে যে তিন জাতির যে মেলবন্ধন শিল্প চর্চা, সেটার কিন্তু আমরা দেখতে পাই। এবং এটার আহ, প্রধান পৃষ্ঠপোষক হিসাবে কনিষ্কের উদ্ভব আমরা কিন্তু দেখেছি। যাই হোক, এই সময় ধর্ম এবং এই শিক্ষা সংস্কৃতির যে চর্চাটা, সেটা আহ, কি ধরনের ছিল সেটা একটু আমরা ছোট করে জানতে চাই। এখানে বেশ কয়েকজন দার্শনিক এবং লেখক, আহ, তারা সাহিত্যকে বটে, বৈজ্ঞানিক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল। এরা কয়েকজনের মধ্যে বসুমিত্র, অশ্ব ঘোষ, চারক, সুশ্রুত, নাগার্জুন, এরা হলো বিশেষভাবে বিখ্যাত। তারা একদিকে যেমন শিক্ষার বিস্তারে ভূমিকা রেখেছেন, সাহিত্য চর্চায় ভূমিকা রেখেছেন। এবং আমাদের যে কনিষ্ক, যাকে আমরা বলছিলাম রাজা কনিষ্ক, তিনি নিজেও কিন্তু একজন সুসাহিত্যিক ছিলেন, এবং তার কিছু গ্রন্থ কিন্তু আমরা এখানে দেখেছি। এখানে যে তক্ষশিলা যে বিশ্ববিদ্যালয় হিসাবে যেটা গঠন করা হয়েছিল, সেখানে ব্যাকরণ, দর্শন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য, শিল্পকলা, বেদ, এ সবগুলোই সেখানে কিন্তু পড়ানো হতো। আমরা এগিয়ে যেতে চাই কনিষ্কের সময় বা কুষাণ সাম্রাজ্যের ধর্ম কি অবস্থায় ছিল। আমরা জানি যে কনিষ্ক মূলত বৌদ্ধ ধর্মে বিশ্বাস করতেন। তিনি এই এই যে সময়, সেই সময় বৌদ্ধদের মধ্যে একটা দ্বিধা বিভক্তি ঘটে। ততদিনে গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছে এবং অনেকটা সময় পার হয়েছে। আহ, গৌতম বুদ্ধ নিজে তার জীবদ্দশায় তার ভাস্কর্য নির্মাণ কিংবা চিত্র অঙ্কন তিনি পছন্দ করতেন না। তিনি নিজেকে কখনো ভগবান হিসাবে দাবি করেননি। কিন্তু তার মৃত্যুর পর তার অনুসারীদের একটা অংশ বৌদ্ধকে ভগবান হিসাবে ঘোষণা দেওয়া এবং তার ভাস্কর্য এবং চিত্রাঙ্কন কিংবা তার জীবনের কাহিনী, জাতক কাহিনী যাকে বলা হয়েছে, সেটার কিন্তু আমরা আসলে দেখেছি। এভাবে দুটো দলে বিভক্ত হয়ে যায়। এক দলকে বলা হতো হিনজান বৌদ্ধ, আরেক মহাযান বৌদ্ধ। হিনজান বৌদ্ধরা হচ্ছে তারা যারা বুদ্ধের মূর্তি বসানোর বিপক্ষে অবস্থান, আর যারা মহাযান সংস্কারবাদী, তারা বুদ্ধকে ভগবান হিসেবে দেখতে চান। কুষাণ সম্রাট কনিষ্ক এই দুই দলের মধ্যে যে একটা বিশাল বিভেদ, এই বিভেদটাকে একটু মিনিমাইজ করবার জন্য তাদের নিয়ে একটা সম্মেলন করেন, এবং সেখানে আলোচনার মধ্য দিয়ে পরস্পর সহাবস্থানের যে নীতি, সেই নীতি তিনি কিন্তু আহ, সেখানে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এই যে কনিষ্কের এই যে নীতি বা ধর্ম সহিষ্ণু, আহ, এটাই মূলত তাকে সবার কাছে শ্রদ্ধাবান বা শ্রদ্ধার পাত্র হিসেবে পরিগণিত করে। এবং আমরা লক্ষ্য করেছি যে তার যে স্বর্ণমুদ্রা, সেই স্বর্ণমুদ্রায় গ্রিকের দেবদেবী আছে, ইরানের দেবদেবী আছে, ভারতবর্ষের দেবদেবী আছে, এবং ধর্মীয় কাহিনী আছে। এটা দেখে বোঝা যায় যে কুষাণ সম্রাট কনিষ্ক মূলত সর্বধর্ম মত সহিষ্ণু একজন মানুষ ছিলেন। এবার আমরা আসবো কুষাণ সাম্রাজ্যের যে শিল্পকলা। আহ, তিনি একদিকে বৌদ্ধ ধর্ম আহ, এবং মধ্য এশিয়া থেকে এটার যে প্রভাব, মধ্য এশিয়ার যে মানুষরা, চীনের যে মানুষরা, তিব্বতীয় যে মানুষরা, এবং আহ, গ্রিক এবং রোমের থেকে আসা যে মানুষরা, এদের সংমিশ্রণে একটি শিল্প চর্চা তিনি শুরু করেছিলেন। এবং তিনি তার পুরো সাম্রাজ্যের মধ্যে দিয়ে একাধিক রাস্তা নির্মাণ করেছিলেন। সেই রাস্তার মাধ্যমে যেমন আহ, আহ, গ্রিসের সঙ্গে, রোমের সঙ্গে, চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য বিস্তার ঘটেছিল, পাশাপাশি এই দেশগুলার
যে শিল্প সংস্কৃতি, সেটা কিন্তু ভারতে আগমন ঘটেছিল এবং ভারতের সঙ্গে সংমিশ্রিত হয়ে নতুন একটা শিল্প ধারা বা শিল্প রীতি গড়ে ওঠে। এই শিল্প রীতিকেও আমরা আবার দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে কাবুল এবং পাকিস্তানকে কেন্দ্র করে গান্ধার শিল্প রীতি, এবং ভারতের অন্য মধ্যপ্রদেশ সহ অন্য যে পাঞ্জাব, মধ্যপ্রদেশ সহ গাঙ্গীয় যে অঞ্চল, সেই অঞ্চলের একটা বিশেষ শিল্পরীতি, যাকে মথুরা শিল্পরীতি হিসাবে আমরা পরবর্তী সময় দেখেছি। এই যে সংমিশ্রিত যে সংস্কৃতি, এই বিদেশি সংস্কৃতি এখানে আত্মস্থ করে সেটাকে ভারতীয়করণ যেমন করেছিলেন, আবার ভারতীয় সংস্কৃতিটাকে কিন্তু তিনি বিদেশের মাটিতে বিস্তার ঘটানোর জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা কিন্তু করেছিলেন। এভাবে বৌদ্ধ ধর্মের পাশাপাশি শিল্প শিক্ষা সংস্কৃতিতে পৃষ্ঠপোষক হিসাবে কনিষ্ক একটা বিশেষ ভূমিকা রেখে এক রকমের যেমন তিনি আন্তর্জাতিক বাণিজ্যর বা বহির্বাণিজ্যের ব্যবস্থা যেমন করেছিলেন, আবার বাইরের শিল্প সংস্কৃতিটাকে ভারতীয়করণ করারও একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমরা এই যে গান্ধার শিল্পরীতি, যেটা আমরা একটু আগে বলছিলাম, এই গান্ধার শিল্পরীতির একটা সময় এসে কিন্তু আসলে থেমে যায়, যেটা যখন ভারতীয় উপমহাদেশে বুর্গি তুর্কিরা এখানে প্রবেশ করে বা ইসলাম ধর্মের যখন প্রবেশ করে অষ্টম শতাব্দীর দিকে, সেই সময় এই শিল্পরীতি বা কুষাণদের যে শিল্প বিস্তার, সেটা থেমে যায়, সাময়িকভাবে থেমে যায়, কিন্তু তার আগে যে শিল্প সৃষ্টি হয় সেটা পৃথিবীকে অনন্য সাধারণ বৈশিষ্ট্য দিয়ে দেয়। এখানে আমরা দুটো শিল্পরীতির কথা বলেছি, একটা গান্ধার শিল্পরীতি। গান্ধার শিল্পরীতির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে গ্রিক, রোমান, বৌদ্ধদের সংমিশ্রণে সেখানে একটা ভারতীয়করণ করবার চেষ্টা করা হয়েছে। আমরা এই স্লাইডে এখানে গৌতম বুদ্ধ এবং তার অনুসারীরা, তাদেরই একজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি, তার গৌতম বুদ্ধের প্রধান একজন অনুসারী, তার ভাস্কর্য। আমরা জানি যে আহ, বৌদ্ধ ভিক্ষুরা তারা কিন্তু আলখেল্লা কাপড় পরে, আর একটা কাপড় পরে আর একটা কাপড় জড়ানো থাকে। সেখানে কিন্তু আধুনিক যে পোশাক পরিচ্ছদ, মানে এই যে ভাস্কর্যে আমরা যে পোশাক পরার যে স্মার্টনেস, এটা কিন্তু তাদের যে জীবনাচরণে কিন্তু ছিল না। এবং তারা কিন্তু আহ, সূত্রমণ্ডিত বলা হচ্ছিল, যে মাথার চুল এবং গোঁফদাড়ি তারা আহ, আহ, ফেলে দিত, পিছন দিকে একটা শিক্ষা রাখতো। পরবর্তী সময় আমরা দেখেছি কিন্তু বৌদ্ধরা পুরোপুরি মাথাটা কিন্তু মুন্ডন করতো। কিন্তু আমরা দেখেছি গান্ধার শিল্পকলায় সেই বুদ্ধেরই আবার যখন বানানো হয়েছে, বুদ্ধের মাথায় কিন্তু খুবই চমৎকার কেশবিন্যাস আছে এবং পোশাক পরিচ্ছদ অনেকটা আধুনিক করা হয়েছে। এই চিত্র, এই যে ভাস্কর্যটা, এখানে কিন্তু তার পায়ে জুতা নেই বটে, কিন্তু আমরা আহ, অনেক শিল্পকলায় দেখেছি কিন্তু পায়ে জুতা আছে, আবার হেলমেট আছে। এই যে জুতা, হেলমেট এবং এই যে পোশাকের একটা চুলের যে একটা বিশেষ আহ, সৌষ্ঠব, এটা ভারতীয়দের সাথে যায় না, এটা গ্রিক বা রোমানদের কাছ থেকে আসা। কিন্তু এইটা কিন্তু এই গান্ধার শিল্পতে কিন্তু সন্নিবেশ ঘটেছে। আবার পাশাপাশি ভারতীয় যে শিল্প রীতি বা ভারতীয় যে কাহিনী বা ধর্মীয় যে মূল্যবোধ, সেটাও কিন্তু এখানে সন্নিবেশ ঘটানো হয়েছে। এখানে এই ভাস্কর্যের সাথে হাত দুটোই ভেঙে ফেলা হয়েছে। এখানে আহ, এই একটা হচ্ছে বরাভয় মূর্তি আছে, তার মানে হাত দিয়ে আশীর্বাদ করা হচ্ছে, আবার সেখানে ফুল বা এই জাতীয় যে অনুষঙ্গ সেটা সাথে রাখা, তারপর হরিণ, বৃষ ইত্যাদির মতো পশুর কে অনুষঙ্গ করে ভারতের যে বৌদ্ধের যে শিল্পরীতি, সেটার সংমিশ্রণ করা হয়েছে। এই যে মিশ্রিত যে শিল্পরীতি, যেখানে গ্রিক, রোমান এবং ভারতীয় বৌদ্ধ এবং হিন্দু যে কালচার, সেই কালচার সংমিশ্রণ করা হয়েছে, সেটাকে গ্রিক শিল্পরীতি হিসাবে বলা হচ্ছিল, বা গান্ধার শিল্প, সরি, গান্ধার শিল্পরীতি হিসেবে বলা হয়েছিল। এই গান্ধার শিল্পরীতির পক্ষে বিপক্ষে অনেক আলোচনা আছে। অনেকেই বলছে যে গান্ধার শিল্পরীতি এটা অনেকটা যান্ত্রিক, এটা কোনো ভালো শিল্পই হতে পারে না। আবার অনেক শিল্প বোদ্ধারা বলছেন যে এই শিল্পরীতিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে পাশ্চাত্যের সঙ্গে ভারতের শিল্পরীতির একটা সংমিশ্রণ হয়েছে। একদিকে পাশ্চাত্য শিল্পরীতি ভারতীয়করণ করা হয়েছে, আবার ভারতীয় শিল্পরীতিকে পাশ্চাত্যের মধ্যে সেটা প্রভাব ঘটানো হয়েছে। এখানেও কিন্তু আমরা এই যে গৌতম বুদ্ধের যে স্ট্যাচুটা আমরা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু তার পোশাক পরিচ্ছদ, তার চুল, তার যে অনুষঙ্গ, তার সাথে যে পারিষদ, তাদের
যে পোশাক পরিচ্ছদ বা অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো কিন্তু ভারতীয় শিল্পরীতি মানে পূর্ণ বা নিখুঁত বা নির্ভেজাল ভারতীয় শিল্পরীতির সঙ্গে মিশে না। এটা গান্ধার শিল্পরীতির একটা অনন্য বৈশিষ্ট্য। আমরা গান্ধার শিল্পরীতিতে তৈরি করা এতনার মূর্তি, আমরা জানি যে এইটা কিন্তু গ্রিকের একটা দেবীর নাম এতনা। ইনি হচ্ছেন একটি কুমারী দেবী, তার মানে তিনি বিয়ে করেননি। তার এক হাতে একটা ঢাল আর এক হাতে হচ্ছে একটি বর্ষা। তিনি শক্তির দেবী, তিনি রক্ষার দেবী। এই এই এতনা, প্রথম যে এতনার মূর্তি আমরা যেটা গিরিকে দেখি, সেটা কিন্তু প্রথম যে এতনার মূর্তিটা ছিল, এতনার মূর্তি নিয়ে কিন্তু প্রশ্ন আসে, এতনার মূর্তি কি দিয়ে তৈরি। তো প্রথম যে এতনার মূর্তি যেটা গ্রিকের উপাসনালয়ে আছে, সেটা কিন্তু ওক কাঠের তৈরি, এবং তার অলংকার কিন্তু ছিল হাতির দাঁতের অলংকার, এবং পরে সোনার অলংকার পরানো হয়েছে। আর পরবর্তী সময় এতনার অনেক মূর্তি হয়েছে যেটা আহ, সাদা পাথরে তথা মার্বেল পাথরে, আমাদের বাম ধারে এই স্লাইডের বাম ধারে যে এতনার মূর্তিটা, এটা কিন্তু সাদা মার্বেল পাথরে তৈরি করা। এটা গ্রিকে এখনো পর্যন্ত আছে, এটা জাদুঘরে আছে। আমরা বাম ধারে যে মূর্তিটা দেখছি, হেলমেট পরিহিত এই নারী, যার বাম হাতে ছিল একটি বর্ষা, সেই বর্ষার নিচের অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি কার্সারটা সেখানে যদি নেই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই হচ্ছে বর্ষা, এটা ভেঙে ফেলা হয়েছে, হাতটাও তো ভেঙে ফেলা হয়েছে। আর তার ডাইন হাতে ছিল একটি ঢাল, যেটা এখানে ভেঙে ফেলা হয়েছে। এই এতনা, এটা একটি বিশেষ ধরনের মসি রঙের বা কালো ছাই রঙের একটি বিশেষ পাথর দিয়ে এটা তৈরি করা হয়েছিল। এটা কিন্তু পাকিস্তানের জাদুঘরে এটা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে, তবে ভেঙে নষ্ট হয়েছে। আমরা মথুরা শিল্পরীতি নিয়ে কথা বলবো। আমরা বলছিলাম যে এই কুষাণদের শিল্পরীতি যেহেতু মথুরা বা মধ্য ভারতের উত্তরপ্রদেশ পর্যন্ত এসেছে, মানে বেনারসি পর্যন্ত এসেছে। এখানে বেনারসি এই অংশে তো হিন্দু শিল্পরীতি ছিল, হিন্দুদের সেই শিল্পরীতির সঙ্গে এখানে আহ, বৌদ্ধ গ্রিক এর সংমিশ্রণ ঘটে একটি নূতন শিল্প সৃষ্টাব তৈরি হয়েছে। যেখানে একদিকে হিন্দু কাহিনী, কিন্তু হিন্দু ধর্মের যেসব কাহিনী, সেগুলোর সাথে বৌদ্ধ ধর্মের কাহিনীগুলা, এবং তার সঙ্গে গ্রিক বা রোমানদের কাহিনীর একটা সংমিশ্রণ ঘটেছে। এখানে হিন্দু ধর্মের যে লালিত্য, সেখানকার যে কোমলতা, সেটা কিন্তু এখানে সন্নিবেশ ঘটানো হয়েছে। এই সন্নিবেশিত যে শিল্পরীতি, সেই শিল্পরীতিকে আমরা বলছি আসলে মথুরা শিল্পরীতি। এই যে দুটো শিল্পরীতির কথা বললাম, এটা কিন্তু হর হামেশাই টিকায় কিংবা প্রশ্নে কিন্তু আসে। এখন আমরা কুষাণ সাম্রাজ্যের শিল্প যে আহ, যে তাৎপর্য, শাসনের যে তাৎপর্য, সেটা আমরা আসলে বলতে পারি। প্রথমত হচ্ছে তারা এই চীন থেকে ভারতবর্ষে আগমন বা গমনের জন্য একটা রাস্তা তৈরি করছিল। আবার একইভাবে ভারতবর্ষ থেকে কিন্তু তারা গ্রিকে এবং রোমানে যাওয়ারও রাস্তা নির্মাণ করেছিল। এই রাস্তার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য হয়ে এই তিন দেশের শিল্প সংস্কৃতির বিকাশ ঘটেছে, আর্থিক বিকাশ ঘটেছে, ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটেছে। এই যে রাস্তার কথা বলা হচ্ছে, এই রাস্তাকে সিল্ক ওয়ে বলা হয়। পরবর্তী সময়, আধুনিক সময়, এই সিল্ক ওয়ের কিন্তু অনেক উন্নয়ন ঘটেছে, এবং আজকের সময় যোগাযোগ ব্যবস্থার যে অভূতপূর্ব বিকাশ ঘটেছে, তার এই সিল্ক ওয়ের ভাবনাটা কিন্তু কুষাণ সাম্রাজ্যের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। যাই হোক, কুষাণ সাম্রাজ্য শিল্প সংস্কৃতি আহ, এবং অর্থবিত্তে অনেক বেশি উন্নত থাকার কারণে কিন্তু কুষাণদের সব থেকে বেশি স্বর্ণমুদ্রা কিন্তু আমরা দেখেছি। স্বর্ণমুদ্রা তৈরি করা মানে এটা কিন্তু এক ব্যয়বহুল কাজ, কিন্তু হর হামেশায় মানে কোটি কোটি স্বর্ণমুদ্রা কিন্তু তৈরি করেছিল কুষাণরা। এবং এই স্বর্ণমুদ্রা শুধু ভারতবর্ষ নয়, পাশ্চাত্যের বহু দেশে কিন্তু এই কুষাণদের স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। এই যে গ্রহণ গ্রহণ বর্জনের যে সংস্কৃতি, সেটা কুষাণরাই আসলে করেছিল। আমরা দেখি কুষাণ কনিষ্কের পরে এই কুষাণ সাম্রাজ্য প্রায় আরো সাড়ে মানে 250 বছর, প্রায় 230 মানে 230 খ্রিস্টাব্দ পর্যন্ত, তার মানে ওখানে কনিষ্ক তো ছিল মতান্তরে 144, আর এটা এসেছে 230, তার মানে প্রায় আরো 100 বছর পর্যন্ত কুষাণরা রাজ্য শাসন করেছিল। তারপর কুষাণ সাম্রাজ্যের পতন হয়। এটা হচ্ছে ইরানীয় সাসানীয় যে গোষ্ঠীর মানুষ, তারা কুষাণদের আক্রমণ করে কুষাণদেরকে পরাভূত করে, এবং সাসানীয়দের রাজ্য প্রতিষ্ঠিত হয়। এবং সেখান থেকে ধারাবাহিকভাবে গুপ্ত সাম্রাজ্য তৈরি হয়। আমাদের পরবর্তী সময়ে গুপ্ত সাম্রাজ্য এবং সেখানকার যে শিল্পকলা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই স্লাইডে এক হচ্ছে কনিষ্কের যে মাথাটা, সেটা এই বাম ধারে আমরা এখানে লাগিয়ে দিয়েছি, এবং
নিচের দিকে যে স্লাইড টাইম ধারে, এটা হচ্ছে গুপ্ত শিল্প রীতির কিছু শিল্পকর্ম আমরা এখানে দেখিয়েছি। এটার মধ্য দিয়ে মূলত আমাদের আজকের আলোচনাটা আমরা আনুষ্ঠানিকভাবে আসলে শেষ করতে চাই। এখন কারো কোনো কথা থাকলে আমরা একটু শুনবো। আর আমরা রেকর্ডিংটা বন্ধ করি, শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।